তো এটা একটা জন আকাঙ্ক্ষার গভর্নমেন্ট, মানুষ তাদের কাছে মানুষের অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক কিছু চাওয়া আছে। বাংলাদেশ সংবিধান কি হয়েছে? মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, ডক্টর কামাল বিদেশ যায় ঘুরে আসছে কিছু দেশ, এরপর এসে সে একটা সংবিধান তৈরি করছে। আমরা এখানে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন, আমি আমার বয়স এখন 28 বছর, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। এখান থেকে ওরা ওই দিন মানে ক্যাম্পাসে পুরো ভীতি আর কি, কারণ এতদিন আন্দোলন চলতেছিল, কোনো সরকারি বাধা নাই, কিছু নাই, খুব খুব মৌজে আন্দোলন চলতেছে। ওই দিন খুব অ্যাটাক হয়েছে, মেয়েদের উপরে খুব ব্রুটালি অ্যাটাক হয়েছে, এবং একটা দুইটা ইনসিডেন্ট না, অনেক জায়গায় মেয়েদের উপরে খুব ব্রুটালি অ্যাটাক হয়েছে। আমি নিজে এই আপনার ফজিলতুন্নেসা হলের একটা মেয়েকে দেখছি যে ও রাস্তায় পড়ে আসতে, পরে আমরা কয়েকজন ধরে তুলে নিয়ে গেছি, মানে খুব কোনো বাজবিচারহীন আর কি। তো শহীদুল্লাহ হলের ওইখানে ওরা যখন গেছে, তখন শহীদুল্লাহ হলের পোলাপান আপনার ওই ছাদ থেকে ইটা মাইরা ওদেরকে ওইখানে 3-4 ঘন্টা স্টপ করে রাখছে, এবং ইভেনচুয়ালি ওরা ওইখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। এবং পরে রাতে মানে দুপুরে তো আপনার ওইখানে হয়েছে, মানে দুপুরে তো মারপিট হয়েছে, রাতে ওই শহীদুল্লাহ হলের ওইখান থেকে দোয়েল চত্বর পর্যন্ত তারা এক ধরনের শোডাউন দিছে যারা কোটা আন্দোলনকারী, এবং ওইখানে ওইটা ছিল ইনিশিয়াল একটা রেজিস্ট্যান্স উইদিন ক্যাম্পাস। পরের দিন শহীদ মিনারে প্রচুর পোলাপান জড়ো হয়েছে, এবং এরা সবাই লাঠি সোটা, এবং সবাই মানে মোটামুটি প্রস্তুত যে আজকে ওদেরকে পিটানো হবে, পাল্টা প্রতিরোধ ওদেরকে করা হবে, এবং অনেক ছেলেপেলে, লিটারালি অনেক ছেলেপেলে। তো আমরা গেলাম, যাওয়ার পরে সেইখান থেকে প্ল্যান ছিল ওই দিন রাজু ভাস্কর্যে আবার ছাত্রলীগ ওইখানে করতেছে, সমাবেশ করতেছে। তো ওইখানে এক ধরনের যে আমরা রাজুতে যাবো কি যাবো না, ব্যাক অফ করবো না, এখানেই থাকবো নাকি ওদের ওইখানে যায় ওদের সাথে এক ধরনের ক্ল্যাশে যাব। তো ইভেনচুয়ালি আপনার প্ল্যান হয় যে না ওদিকে আমরা যাবো না, আমরা এদিকে ঘুরে আবার শহীদ মিনার আসবো। বাট ওইটা নিয়ে সবাই খুব হতাশ ছিল, ওই ডিসিশনটা নিয়ে, যে কেন আমরা তাদেরকে ওইখানে গেলাম না, রাজুতে যাই আমরা ওদেরকে পিটায় সরাই দিতাম ওইখান থেকে, তাইলে আমরা ওটা রিক্যাপচার করতে পারতাম। তো ওইটা তখন আমাদেরও ওইরকমই একটা মনোভাব ছিল যে ওইটা করলেই হয়তো বেটার হতো। বাট পরবর্তী ঘটনা প্রবাহ যেদিকে গেছে তাতে মনে হয়েছে যে ওই দিনে ওইটা না যাওয়া বেটার হয়েছে বরঞ্চ, কারণ ওই দিন রাতেই ছাত্রলীগ ওইখান থেকে সমাবেশ করে ওরা আর হলে ঢুকে নাই, ম্যাক্সিমাম চলে গেছে। ওই দিন রাতেই পোলাপান ওই যে হলগুলোকে দখল করে নিছে আর কি। তাতে যেটা হয়েছে যে বিনা রক্তপাতে এক ধরনের, যদি ওইখানে রাজু ভাস্কর্যে পোলাপান যাইতো তাহলে হয়তো এক ধরনের মারপিট হইতো, এক ধরনের ক্যাজুয়ালিটিস হইতো, কিছু একটা হইতো। তো সেটা এক ধরনের বিনা রক্তপাতেই হয়েছে। তো এর পরের যে ঘটনা প্রবাহ সেটা তো আপনারা জানেন, পরের দিন ঢাকা ভার্সিটি ভ্যাকেন্ট করলো, তারপরের দিন প্রাইভেট ইউনিভার্সিটি। তো আমার কাছে মনে হয় যে পরবর্তী আন্দোলন যেদিকে গেছে কয়েকটা পয়েন্ট খুব ভাইটাল ছিল, মানে আন্দোলনের একদম আপনার মানে মাইলস্টোন পয়েন্ট ছিল কয়েকটা। একটা হচ্ছে আপনার ঢাকা ভার্সিটি ভ্যাকেন্ট করার পরে ওই যে রাজাকার বললো যে, সেটা একটা বড় ভাইটাল পয়েন্ট ছিল, কারণ ওই রাজাকার বলার পরেই কিন্তু রাতে আন্দোলনটা খুব জোরালো হয়, এবং পরের দিন ওরা হামলা করে। এরপরে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি নামলো যেদিন আপনার হল ভ্যাকেন্ট 18 তারিখ, সেইটা একটা বড় ভাইটাল পয়েন্ট ছিল। কারণ দেখেন যে ঢাকা ইউনিভার্সিটিতে এখানে হামলা হয়েছে বটে, কিন্তু এখানে কোনো খুনাখুনি হয় নাই। এবং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখি যে ঢাকায় মিডল ক্লাস লোয়ার ক্লাসের লোকজন মারা গেলে বা পলিটিক্যাল নির্দিষ্ট পরিচয়ের লোকজন মারা গেলে খুব একটা বদার্ড হয় না, তারা এটা নিয়ে কোনো গণ আন্দোলন বা গণপ্রতিরোধ এই জায়গায় তারা আসে না। প্রাইভেট ইউনিভার্সিটি নামায় যেটা হয়েছে যে ওই দিন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে মারা গেল, এবং সেখানে নানান ক্লাসের ঢাকায় মিডল ক্লাস বা ঢাকায় আপার ক্লাসের পোলাপান ছিল। সেইটা হলো ঢাকায় মিডল ক্লাস আপার ক্লাসরে খুব স্ট্রাইক করছে যে আমাদের পোলাপানের উপরে গুলি চলতেছে, যে ওকে ফাইন, পাবলিকের পোলাপানরে তো এতে সারাদিনই পিটাপিটি করে ওরা, এখানে আছে, ছাত্রলীগ আছে, পলিটিক্স আছে, বাট আমরা তো পলিটিক্স নাই, কিছুই নাই আমাদের এখানে, এবং যেহেতু এগুলো সব ঢাকায় মিডল ক্লাসের পোলাপান। সো ওই ঘটনাটা একটা বড় স্ট্রাইক ছিল এই আন্দোলনের ক্ষেত্রে, এবং ওইখান থেকেই বেসিক্যালি কিন্তু আপনি যদি পরে দেখেন যে পুরা ঢাকায় এবং পুরা ওই আপনার ইয়ের মধ্যে আন্দোলনটা কিন্তু ছড়ায় গেছে। আরেকটা ভাইটাল পয়েন্ট ছিল আপনার সাধারণ মানুষের অংশগ্রহণ, সেটা হচ্ছে কয়েকটা পয়েন্টে, যেমন যাত্রাবাড়ি এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্ট ছিল। যাত্রাবাড়িতে এই যা হয়েছে সেটা অবিস্মরণীয়, এটা আসলে আপনি এটা বলার জন্য ধরেন অনেক টাইম লাগবে আর কি। যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রামপুরা, তারপর আপনার উত্তরা, এই সমস্ত জায়গায় সাধারণ মানুষ একদম, আমি দেখছি যাত্রাবাড়িতে আপনার ওই যে সবজিওয়ালা যারা, কাঁচা বাজারের সবজিওয়ালা, মাছের আড়তের যারা ব্যবসায়ী, ইভেন সিএনজি ড্রাইভার যারা, এরাও পর্যন্ত তাদের প্রতিদিন তারা যে ভাড়া নিতেছে সেই ভাড়ার একটা নির্দিষ্ট অংশ তারা চাঁদা দিত প্রতিদিন ওদেরকে আন্দোলন চালানোর জন্য, এটাও আমরা দেখছি আর কি। সো ধরেন খুব ম্যাস অংশগ্রহণ, এই যে ম্যাস অংশগ্রহণ এটা সম্ভব হয়েছে মূলত ওই কারণেই যে ঢাকায় মিডল ক্লাস একভাবে অ্যাটাক হয়েছে, ক্লাস নির্বিশেষে সবাই। এবং এই আন্দোলনের শুরুতে আমি বলতেছিলাম যে এই আন্দোলন যদি সরকার করতে যায়, রিপ্রেস করতে যায়, তাহলে সে খুব মানে মারাত্মক এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে যেটা সে আসলে
আলটিমেটলি সামলাইতে পারবেন, এবং সেটাই হয়েছে। কারণ আপনি যখন ক্লাস বর্গ নির্বিশেষে সবাইকে খেপাইছেন, তখন কিন্তু আলটিমেটলি সবাই আপনার বিরুদ্ধে খেপা, এবং এর আগের যে ক্ষোভ, এই আওয়ামী রেজিমের প্রতি যে ক্ষোভ মানুষের, এটা তো আছেই। সো সব কিছু একত্র হয়ে বেসিক্যালি ব্রাস্টটা হয়েছে, এবং পরে আপনি নেট বন্ধ করে যে ঘটনাটা তারা ঘটাইল, ওইটা ঘটায় তারা লাস্ট মিস্টেকটা করছে। এবং আলটিমেটলি যদিও মানুষ মনে করতেছিল ওকে ফাইন, এখন অবস্থা ক্যাপচার্ড, এবং আমার ভিতর একটা গাট ফিলিংস ছিল যে মানুষ এটা কোনোভাবেই এই ট্রমা ভুলতে পারবে না। এই ট্রমা ইট উইল বি কন্টিনিউ, ইট হ্যাজ টু বি কন্টিনিউ। কারণ আপনি মানে ছোট ছোট বাচ্চা ঘরের মধ্যে ছাদে, আপনি এই ঘটনা, এই ট্রমা মানুষ ভুইলা আবার কাজে যোগ দিবে কিভাবে? হাউ? এটা পসিবল ছিল না কোনোভাবেই। সো সবাই ভাবতেছিল যে ওকে ফাইন, এটা চলবে, এবং কোনো একটা যে কোনো সুযোগে এটা আবার কন্টিনিউ হবে, এবং ইভেনচুয়ালি যেটা হয়েছে আর কি। তো এরপরে তো যা হওয়ার হইলই। এরপরে তো আর এটা আসলে কোটায়ও ছিল না, এখান থেকে 9 দফা, 9 দফা থেকে 1 দফা, এরপরে যেই ব্যাপারগুলি এগুলো তো আপনারা জানেন। তো আলটিমেটলি যেটা হয়েছে যে এই গণ অভ্যুত্থান বা যেটাই বলি আমরা, এখানে খুব একটা ব্যাপার আছে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে আমি পার্সপেক্টিভ থেকে যেটা দেখি আর কি। সেটা হচ্ছে দেখেন, আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলি তারা মানুষের বিশ্বাস হারাইছে আগে, বিরোধী দলীয় পলিটিক্যাল পার্টিগুলি যারা ছিল, যে কারণে দেখা গেছে যে মানুষ যে কারণেই হোক, আওয়ামী লীগের তৈরি করা ন্যারেটিভ এবং ওদের পারফরমেন্স, ওদের আগের যেই খতিয়ান, ওদের পলিটিক্যাল পার্টিগুলির যেই অবস্থা, সক্ষমতা, সব মিলায় মানুষের আসলে ওরা আস্থা অর্জন করতে পারে নাই, যে কারণে মানুষ ওদের নেতৃত্বে কিন্তু মানুষ নামে নাই। এই পুরো গণ অভ্যুত্থানটা হয়েছে আপনার এক ধরনের বিরাজনৈতিক শক্তির আওতায় এক ধরনের গণ অভ্যুত্থান, এবং বিরাজনৈতিক ছিল বিধায়ী গণ অভ্যুত্থানটা সম্ভব হয়েছে। আপনি যদি এখানে প্রমাণ করে দিতে পারতেন কোনোভাবে যে হ্যাঁ এখানে জামাত শিবির বা এখানে ওইটা সেটা, ওই যে আগের যেই কলাকৌশল, সেগুলি যদি আপনি কোনোভাবে প্রয়োগ করতে পারতেন, তাইলে কিন্তু সে স্যাবোটেজ করতো আবার। বাট ওইটা সে এবার কোনোভাবেই করতে পারেনি, ওই স্যাবোটেজিংটা। কারণ মানুষ ডিটারমাইন্ড ছিল, এবং প্রথমত মানুষ ডিটারমাইন্ড ছিল, সেকেন্ড হচ্ছে মানুষ প্রচণ্ড ট্রমায় ছিল, মানুষ লস করছে, লাইফ লস করছে, এবং মানুষ এমন একটা পয়েন্টে পৌঁছে গেছিলো ওই পরে, ক্র্যাকডাউনের পরে, যে নো রিটার্ন পয়েন্ট। এই পয়েন্ট থেকে আর কোনো রিটার্ন নাই। এই পয়েন্ট থেকে যদি রিটার্ন হয়, দেন ইউ উইল বি ফিনিশড। এখন গণ অভ্যুত্থানের পরের যে পরিস্থিতি, ধরেন এইখানে ওই যেটা বলতেছিলাম যে একটা বিরাজনৈতিক ফোর্সের আওতায় এইটা হয়েছে, গণ অভ্যুত্থানটা হয়েছে। সুতরাং এটা একই সাথে এই অভ্যুত্থানের শক্তি, সম্ভাবনা, একই সাথে দুর্বলতাও বটে। কারণ ধরেন এই যে বিরাজনৈতিক ব্যাপক একটা শক্তি দেশের, এবং দেশের মানুষের নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা, এখন অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আপনি যদি সেই আকাঙ্ক্ষাকে একটা রাজনৈতিক ফর্মে ধারণ করতে না পারেন, তাহলে এই ব্যাপক ফোর্স প্রথমত হতাশ হবে, আর সেকেন্ড হচ্ছে যদি সেটা আপনি ধারণ করতে না পারেন, তাইলে অলরেডি দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত যেটাই হোক, সেটাকে আপনি ট্যাকেল করতে পারবেন না। কারণ এই বিরাজনৈতিক ফোর্স তাদের যদি নতুন একটা রাজনৈতিক ভাষায়, নতুন একটা রাজনৈতিক ফর্মে, নতুন একটা রাজনৈতিকতার মধ্যে যদি তাদেরকে কন্টেইন করা না যায়, তাদের ওই আকাঙ্ক্ষাটাকে ধরা না যায়, তাহলে তো আগের যে রাজনীতি সেটাই ফিরে আসবে, এবং ইভেনচুয়ালি মানুষ অনেক হতাশ হবে, অনেক বেশি হতাশ হবে। সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা ওইটার কথাই বলতেছিলাম যে আমরা অনেকগুলা জিনিস, এই গণ অভ্যুত্থানের ভিতর থেকে আমরা অনেকগুলা জিনিস ক্রস করে আসছি। যেমন ধরেন 4 তারিখে তো 1 দফা দেওয়া হলো, 3 তারিখে 1 দফা দেওয়া হলো। তার আগে আপনার 2 তারিখে একটা দ্রোহযাত্রা ছিল প্রেস ক্লাব থেকে শহীদ মিনার অভিমুখে। এর আগ পর্যন্ত, ওই দ্রোহযাত্রার আগ পর্যন্ত ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে তখনও আপনার ধরেন কিছুদিন তো ব্যারিকেড ছিল, ভিতরে আর্মি টার্মি ছিল। এরপরে শিক্ষক নেটওয়ার্কের ওনারা নামা শুরু করছেন, ওনাদের সাথে কিছু স্টুডেন্ট নামা শুরু করছে আস্তে আস্তে। ইভেনচুয়ালি আপনার 1 তারিখে বা 31 তারিখে আপনার ওই যে ওইখানে আপনার হাইকোর্টের ওইখানে কিছু গ্যাঞ্জাম হলো স্টুডেন্টদের সাথে। সেগুলো ছিল একটু ছোট ফোর্স আর কি, ওরা ছোটোভাবে মুভ করতেছে ক্যাম্পাসের মধ্যে। বাট 2 তারিখে আপনার ওই দ্রোহযাত্রা যখন হলো শুক্রবার, এবং শুক্রবার দিন দেখেন ততদিনে আন্দোলন অলরেডি ধরেন জনমানুষ নিয়ে নিছে, এবং তারা ডিটারমাইন্ড যে যাই হোক আমরা এই সরকার ফালা ছাড়বো আর কি। কারণ তাদের সামনে আর ওয়ে ব্যাক নেই। কারণ যাত্রাবাড়িতে আপনি যদি বলেন, আমার যেটা পারসেপশন, যে যাত্রাবাড়িতে যদি এই আন্দোলন ব্যর্থ হতো, তাহলে যাত্রাবাড়ির ঘরে ঘরে ঢুইকা কিলিং করা হতো। এটা আমার পারসেপশন। কারণ এটা হয়েছে আলটিমেটলি হয়েছে। তো ধরেন 2 তারিখে যখন আমরা আসলাম প্রেস ক্লাব থেকে, বিশাল মিছিল, মানে ওইখানে আপনার প্রায় 8-10 হাজারের বেশি লোক ছিল, এবং ধরেন শহীদ মিনার ফুল প্যাকড, মিছিল আসতেছে, এবং ঢাকা ভার্সিটির ভিতরে এত বড় একটা শোডাউন। এবং মজার ব্যাপার হয়েছে সেই মিছিলে সবাই ছিল, বামপন্থীরা ছিল, ছাত্র দলের ছেলেরা ছিল, ঈশা ছিল, শিবিরের ছেলেরা ছিল,
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছিল, একদমই জনতা যারা বলে তারা ছিল। তার মানে বোঝা যাচ্ছে, কিন্তু ওই দিন কিন্তু সমন্বয়করা কিন্তু তাদের তরফ থেকে তখন এক দফা আসেনি, সেটা কিন্তু। তো ওই দিন যত জায়গায় প্রোগ্রাম হয়েছে, ইনক্লুডিং এই শহীদ মিনারের প্রোগ্রাম, সবাই কিন্তু এক দফার কথা বলতেছে এবং সবাই বলতেছে যে এই সরকার মাস্ট গো। তো তার মানে পাবলিক কিন্তু অলরেডি ডিসাইড করে ফেলছে তখনই যে এখানে সমন্বয়ক, তারা কোটা আন্দোলনের সমন্বয়ক বা কি, এটা আমরা এটা ওইখানে নিয়ে যাব, ওইখানে যাইতে হবে। সো পরের দিন এক দফা ঘোষণা আসলো শহীদ মিনার থেকে এবং তারপরে ঘটনাটা এইভাবে ঘটলো আর কি। তো ওইটাও ধরেন যে ওইখানে আমরা কিন্তু এক ধরনের যে বাইনারি পলিটিক্স, যেটা 13-র পরে খুব প্রবল ছিল বাংলাদেশে, সেটাকেও কিন্তু এক ধরনের আমরা ডিফিট করছি এই মুভমেন্টের ভিতর থেকে, এই গণ অভ্যুত্থানের ভিতর থেকে ডিফিট করছি এক ধরনের। এবং মুভমেন্টের ইভেনচুয়াল একদম অব্যবহিত পরে, মানে ফরহাদ ভাই যেই তত্ত্ব দীর্ঘদিন যাবত আলোচনা করতেন গণ অভ্যুত্থান নিয়ে ইত্যাদি নিয়ে, আমরা তো বুঝি নাই, অনেক দিনই আমরা ওনার কথা বুঝি নাই যে কী বলতে চান উনি বা কী করতে চান। বাট মুভমেন্ট যে আপনাকে অনেক কিছু শেখায়, সেটা ওই মুভমেন্টের ভিতর দিয়ে বোঝা গেছে আর কি। যখনই মুভমেন্টটা শেষ হইলো, দেশি বিদেশি নানান ধরনের যখন প্রসেসগুলি শুরু হলো, গভর্নমেন্ট ফর্ম প্রসেস, প্রতিবিপ্লব ঠেকাও প্রসেস, আরও নানান প্রসেস, তখন আমরা বুঝলাম যে কি বলতে চান উনি অ্যাকচুয়ালি। এবং প্র্যাকটিক্যালিটির মধ্য থেকে আমরা ওই জিনিসটা বুঝলাম যে কারণে জন্মদিনে ফরহাদ ভাই যখন ওই যে বক্তৃতা দিয়েছে, আমি শুনিও নাই, কারণ এত স্পষ্ট ছিল আমার সামনে যে উনি কী বলতে চান অ্যাকচুয়ালি, আমি দেখতেছি চোখের সামনে যে কী করতেছে। তো ওই কথাগুলোই আমরা বলতেছিলাম যে এখন আপনি একটা নতুন পলিটিক্যাল কালচার, কারণ একটা অভ্যুত্থান এটা যদি নতুন কিছুর জন্ম না দেয়, তাইলে অভ্যুত্থানের কোনো বিশেষ ফায়দা নাই অ্যাকচুয়ালি। যেমন ধরেন যে 90-এর গণ অভ্যুত্থান থেকে আমরা গণতন্ত্র পাইছি, মানে যদি মোটা দাগে বলি যে এর আগে স্বৈরশাসন ছিল, 90-এর গণ অভ্যুত্থান থেকে আমরা গণতন্ত্র পাইছি, তাহলে কিছু একটা পাইছি, এটা বলা যাইতেছে। এখন এখান থেকে আমরা কি পাইলাম সেটা যদি বলি, জিজ্ঞেস করি, তাইলে একটা আসে, হ্যাঁ আমরা আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইছি, সেটা একটা বড় মেজর অর্জন। কিন্তু হোয়াট নেক্সট, দেন কি, সেটা কিন্তু আমরা মানে এখনও গ্রাস্প করতে পারি নাই, এখন আর্টিকুলেট করতে পারি নাই। তার কারণ এই আন্দোলন আগেই বলছি যে এটা বিরাজনৈতিক ফোর্সের রাজনৈতিক আন্দোলন ছিল এবং ওই ফোর্সের কোনো ওয়েল আর্টিকুলেটেড পলিটিক্যাল এজেন্ডা ছিল না। তারা কোটা আন্দোলন থেকে শুরু করছে, আন্দোলনের মোমেন্টামে এক দফা পর্যন্ত তারা এসে পৌঁছছে, তাই না? তো এটা যদি হয়, তো এই মুহূর্তে আমাদের কাজটা কি অ্যাকচুয়ালি, আমরা কী রকম কী করতে চাই, এই গণ অভ্যুত্থান কি যদি সফল করতে হয়, তাহলে কি করণীয়, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যদি নতুন রাজনৈতিক কালচার, নতুন রাজনৈতিক পরিসর, নতুন রাজনৈতিক, যেটাকে আন্দোলনের নেতারা বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বা ধরেন শুধু রাজনৈতিক না, কারণ সবগুলো জিনিস তো কানেক্টেড, কালচারাল, ইন্টেলেকচুয়াল, নতুন ইন্টেলেকচুয়াল বন্দোবস্ত, নতুন কালচারাল বন্দোবস্ত, নতুন আপনার শিক্ষা বা আপনার অর্থনীতি, সব জায়গায় আপনি যদি একটা নিউ মডেল, যেটা আপনার আগের যেই মডেলগুলি ছিল সেগুলোর বাইরে, এবং যে আগে বাংলাদেশের যে রাজনীতিতে সবচেয়ে ক্ষত যেটা, ওই মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধিতা বা আপনার ধর্ম বনাম সেকুলারিজম, এই যে বাইনারিগুলা, যেগুলো খুব ওয়েল এস্টাবলিশড বাংলাদেশের পলিটিক্সে এবং স্যাবোটাচ করে যেতেছে বাংলাদেশের পলিটিক্সে দীর্ঘকাল যাবত, এগুলাকে যদি একটা ওয়েল ম্যানারে আমরা যদি আনতে না পারি, এগুলাকে উতরাইতে না পারি, তাইলে আসলে এই অভ্যুত্থানের শেষ পর্যন্ত ওই অর্থে কোনো অর্থ দাঁড়াবে না। তো এখন পর্যন্ত পরিস্থিতি আমরা যেটা দেখতেছি, তাতে মনে হইতেছে যে দেশের পলিটিক্যাল দল যারা আছে, মেজর পলিটিক্যাল অপোনেন্ট যারা ছিল, তারা জিনিসগুলো বুঝতেছে, কিছুটা বোঝার দিকে, মানে আন্তরিকতার সাথেই বোঝার চেষ্টা করতেছে যে এই নতুন জেনারেশন এরা অ্যাকচুয়ালি কী বলতে চায়। এক সময় ছিল যে হ্যাঁ পলিটিক্স তারা পছন্দ করে না, টু সাম এক্সটেন্ট ঘটনাটা সত্য, বাট কেন পছন্দ করে না বা কী ধরনের পলিটিক্স তারা চায়, সেই জায়গায় এখন তারাও এক ধরনের বোঝাপড়ায় আসতে চাচ্ছে যে ওকে ফাইন, আমরা পুরাতন পলিটিক্সগুলো বাদ দিই। বাট এই মুহূর্তে আসলে এটাই আমাদের কাজ হওয়া উচিত যে ফ্যাসিবাদ, যেটার বিরুদ্ধে বাংলাদেশে তো এর আগে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেনা শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বাট এই মুহূর্তে আমরা ফ্যাসিবাদ বলতেছি, আওয়ামী ফ্যাসিবাদ। তো ফ্যাসিবাদ যদি বলি, আমরা তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আগে আন্দোলন করিনি। আমাদের বাংলাদেশে ৭১-এর পরে ফ্যাসিস্ট কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে কিন্তু ওই অর্থে, মানে ফ্যাসিস্ট কোট তাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে মুভমেন্ট কিন্তু হয় নাই। এবারই আমরা প্রথম একটা ফ্যাসিস্ট সরকার, তাকে আমরা সরাইছি। সেটা যদি হয়, তাহলে আমাদের অবশ্যই লক্ষ্য থাকা উচিত যে ফ্যাসিবাদ যাতে কোনো ফর্মে আর ফিরে না আসে, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। সেকেন্ড প্রায়োরিটি হওয়া উচিত যে প্রত্যেকটা বাংলাদেশের পলিটিক্যাল কালচারাল যেই পরিসর, ইন্টেলেকচুয়াল পরিসর, সেগুলো যাতে পুনর্গঠিত হয় এবং বাইনারির পলিটিক্সগুলোকে যাতে আমরা উতরাইতে পারি এবং নতুন এক ধরনের পলিটিক্যাল সম্ভাবনা যাতে আমরা হাজির করতে পারি। এখন সেই জায়গায় আমার মনে হয় যদি আমরা কাজ করতে চাই, তাহলে প্রত্যেকটা সেক্টর গুরুত্বপূর্ণ।
প্রত্যেকটা ব্যক্তি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পার্সন গুরুত্বপূর্ণ। আপনি দেখেন এই যে ট্রাফিকের কাজগুলি করতেছে যে ছেলেরা, এরা তো একদমই বিনা আপনার কোনো ধরনের বিনা নিঃস্বার্থভাবে কাজগুলি করতেছে। তারপর আপনার ধরেন আরও যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজবাজ করতেছে, বিভিন্ন সময় কাজবাজ করছে, এই যে এত বড় একটা ফোর্স, আপনি বলেন যে এত বড় একটা ফোর্সকে সংগঠিত, এটা তো কোনো সংগঠিত করার উপায় ছিল না। এরা নিজেরা সংগঠিত হয়েছে, সুসংগঠিত হয়েছে এবং নিজেরাই কিন্তু এই বিপ্লবটা করছে। সো এই যে ফুল একটা বড় ফোর্স, এখানে কালচারাল ফোর্স আছে, ইন্টেলেকচুয়াল ফোর্স আছে, পলিটিক্যাল ফোর্স আছে, নানান ধরনের ফোর্স আছে। এই যে জনশক্তি, এই যে তরুণ, 4 কোটি বেকার তরুণ আমরা বলতেছি, এই 4 কোটি বেকার তরুণই তো বিপ্লব করছে এবং জনতা তাদেরকে সাপোর্ট দিছে। তো এদেরকে দেশ গঠনের জন্য এখন এদেরকেই আপনার কাজে লাগবে, এদেরকে দিয়েই আপনার কাজটা করতে হবে। কারণ আপনি দেখেন যে আমাদের যারা আওয়ামী আমলের তারা তো এখন বিচার টিচার হবে তাদের নানান ধরনের, আর তার বিপরীতে যারা তাদেরও বয়স হয়ে গেছে, অনেকে মারা গেছেন, অনেকে অনেকে অক্ষম হয়ে পড়ছে। এই দেশ গড়বে কে? কারা গড়বে? সো এই যারা আন্দোলনটা করছে এদেরই গড়তে হবে, এদেরকে দিয়েই দেশটা গড়ার কাজটা করতে হবে। সো সেই প্রসেস, সেই জনশক্তিকে কাজে লাগানোর ওয়েল সিস্টেম, এটা যদি আমরা করতে না পারি, তাহলে আলটিমেটলি এই গণ অভ্যুত্থানের যে বৃহত্তর যেই পরিকল্পনা, বৃহত্তর যেই রাষ্ট্রকল্পনা বা বৃহত্তর যে ইমাজিনেশন, সেই জায়গাটা আমরা একদমই রিচ করতে পারবো না আর কি। ওই আগের বৃত্তেই হয়তো আমরা আবার ঘোরপাক খাইতে হবে। সো আমি মনে করি যে এই জিনিসগুলি এখন ভাবা দরকার। গভর্নমেন্ট যারা আছেন, জন আকাঙ্ক্ষা কি, এটা তো জন আকাঙ্ক্ষার গভর্নমেন্ট। বুঝতে হবে যে বিপ্লবী গভর্নমেন্ট যদি নাও হয়, হ্যাঁ এটা তো বিপ্লবী গভর্নমেন্ট না বটেই, কিন্তু এটা একটা জন আকাঙ্ক্ষার গভর্নমেন্ট। মানুষ, তাদের কাছে মানুষের অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক কিছু চাওয়া আছে, তাদের সেই চাওয়াগুলি বুঝতে হবে। আবার এই যে ছাত্র জনতার নেতৃত্ব, এই নেতৃত্বের কাছে ছাত্র জনতার কি চাওয়া, সেটাও তাদেরকে বুঝতে হবে। এবং সবাই মিলেমিশেই এখানে একটা নতুন ধরনের বাংলাদেশ, যেই বাংলাদেশটা অ্যাকচুয়ালি আগের বাংলাদেশ থেকে এক ধরনের উল্লম্ফন, সেই বাংলাদেশের কাছে আমাদের যাইতে হবে, নাইলে আসলে এই গণ অভ্যুত্থান আলটিমেটলি ব্যর্থ হবে। সিস্টেমের জায়গায় ধরেন জিনিসগুলো এখনও তো অনেক ভেইগ, বাট ইনিশিয়ালি আমরা যেগুলি বলছিলাম যে সংবিধান পুনর্গঠনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম সিস্টেমেটিক যেই রিপ্রেশন, সিস্টেমেটিক যেই জুলুম, এগুলো আপনার সংবিধানের মধ্য দিয়েই হয়। ইভেন রাষ্ট্রচিন্তার যারা চিন্তক আছেন, ওনারা বিশ্লেষণ করে দেখাইছেন, আমি আর্টিকেলগুলোর নাম মনে নেই, যে ক্রস ফায়ার যেটা আমরা বলতেছি এটা বেআইনি, কিন্তু এটা কিন্তু আপনি বাংলাদেশের সংবিধানের মধ্য দিয়েই আপনি কিন্তু ক্রস ফায়ার করতে পারেন। আপনি বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার শুধু জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে, সেটাও আপনি কিন্তু সংবিধানের মধ্য দিয়ে করতে পারতেছেন। আপনি সংবিধানের 70 অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং যেটা, আপনি সেটা কিন্তু এক ধরনের, সেটার বিরুদ্ধে অনেক মানুষ অনেকেই অনেক দিন থেকে বলে আসতেছে। এবং 72-এর সংবিধানের যে মেজর বেসিক ফল্ট, এটা তো শুধু এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে না, এই ফল্ট নিয়ে ধরেন 72-এর পর থেকেই মূলত ব্যাপারটা হয়েছে কি, সংবিধান হবে অর্গ্যানিক, কিন্তু সংবিধান এটা আরোহী পদ্ধতি হয়েছে, অবরোহী পদ্ধতিতে এটা হয় নাই। বাংলাদেশ সংবিধান কী হয়েছে, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, ডক্টর কামাল বিদেশ যায় ঘুরে আসছে কিছু দেশ, এরপর আইসা সে একটা সংবিধান তৈরি করছে। তো এইভাবে তো একটা দেশের সংবিধান হওয়া উচিত না, হয়ে গেছে সামহাউ যেভাবে, কিন্তু এটা তো হওয়া উচিত না। সো একটা সংবিধান হইতে হবে আপনার জন আকাঙ্ক্ষার সংবিধান হইতে হবে, একটা বিপ্লব পরবর্তী সংবিধান, সেই বিপ্লবী স্পিরিটের সংবিধান হইতে হবে। 71-এর স্পিরিট ছিল সংবিধানে, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু 71-এর স্পিরিট ভঙ্গও হয়েছে সেই সংবিধানের ভিতর থেকে। এবং পরবর্তীতে 85 অনুচ্ছেদের পরে সংবিধানের যা চেহারা দাঁড়াইছে, এটা তো আপনি ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে। এটা তো আপনি যদি 7-এর খ দেখেন, সেখানে বলা হচ্ছে অদ্ভুত কথা বলা হচ্ছে যে কেউ যদি এখানে ক্ষমতা দখল করে, কেউ যদি সেটা অনুমোদন করে, তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এবং এই অনেকগুলি অনুচ্ছেদ সেগুলো অপরিবর্তনীয়, কখনোই পরিবর্তন করা যাবে না। তো এইভাবে এগুলো করে তো আসলে ইভেন এখন যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট তো অবৈধ গভর্নমেন্ট আপনি যদি কনস্টিটিউশনালি যান। কারণ কনস্টিটিউশনালি গভর্নমেন্টের কোনো এই ধরনের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, আপনি তত্ত্বাবধায়ক সরকার বলেন, এটার কোনো প্রভিশন নাই। তত্ত্বাবধায়ক সরকার প্রভিশন নাই, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কোথেকে আসবে? এটার তো কোনো প্রভিশন নেই। তাইলে এটা কিন্তু আনকনস্টিটিউশনাল। যদিও প্রধান বিচারপতি বলছেন যে এটা কনস্টিটিউশনাল, বাট আপনি যদি কনস্টিটিউশনালি যান, এটাকে আনকনস্টিটিউশনাল প্রমাণ করা কোনো ব্যাপার না এই সংবিধানের আন্ডারে। আমরা বলতেছি যে প্রতিষ্ঠানগুলি, ধরেন বিচার বিভাগ, পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, তারপরে আপনার আরও যেই এনএসআই, ডিজিএফআই, যেই প্রতিষ্ঠানগুলি আছে, এটা তো এক ধরনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রতিষ্ঠান। এর বাইরে ধরেন যে আরও যেই সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে, সেগুলায় এক ধরনের পুনর্গঠন প্রক্রিয়া। এখন এই পুনর্গঠন প্রক্রিয়া কি? পুনর্গঠন প্রক্রিয়া এই না যে আমি 2জন লোক নিয়ে যায় একটা ঘেরাও দিয়া একজনকে নামায় আমার একটা লোককে আমি বসাই দিলাম, এইটা না। অবশ্যই এই যে আপনার পদায়ন, শূন্য পদে এখন সরকারি অনেক শূন্য পদ তৈরি হতেছে, স্বাভাবিকভাবেই তৈরি হবে, কারণ এটাকে পুনর্গঠনের মধ্য দিয়ে তো যাইতে হবে। কারণ এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার, সে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু করছে। সে
মানে অ্যাডহক ভিত্তিতে তার কর্মী বাহিনী নিয়োগ দিছে বিসিএসের অনেক জায়গায় নিজস্ব লোক ঢুকাইছে এবং একদমই পার্টিজান সবগুলো প্রতিষ্ঠানকে পার্টিজান করে তুলছে আর কি। তো প্রতিষ্ঠানগুলোর যে পার্টিজান না হয় সেই সংগ্রামটা করতে হবে। যোগ্য এবং দক্ষ লোক যারা অ্যাকচুয়ালি যাদের দিয়ে আমরা দেশ গড়তে চাই সেই ধরনের লোককে প্রসেসের ভিতর থেকে নিয়ে সেখানে বসাইতে হবে। সেখানে পার্টির কোনো থাকবে না, মানে কি বলে এখানে পার্টি ফলো করা হবে না সেখানে, যে কে কোন পার্টির লোক, সেখানে যোগ্যতা এবং দক্ষতাটা ফলো করা হবে, সেটা একটা ব্যাপার। তারপরে ধরেন যে রাজনীতি নিয়ে আলোচনা চলতেছে, এখন ধরেন বিচার তো অবশ্য হইতেই হবে। মানে আপনার ধরেন এই যে গত 10 বছর 15 বছরের যে অ্যাট্রোসিটিস, কয়েকটা গণহত্যা, এগুলো সবগুলির সুষ্ঠু বিচার হইতে হবে, এটা একদম স্ট্রিক্ট দাবি। এটা যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি ওই 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 জিনিসগুলি কিন্তু সোসাইটি থেকে বের করে আনতে পারবেন, রয়ে যাবে ওইখানে। এটা করতে হবে। যেটা আমরা বলতেছি যে যদি আপনি একটা পার্টিকে নিষিদ্ধ করেন তাহলে সেটা আলটিমেট কোনো সলিউশন দেয় না। আপনি যদি একটা পার্টিকে নিষিদ্ধ করেন সেটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করবে, এবং তখন ব্যাপারটা দাঁড়াবে কি যে আপনার ওই যে সবাই, তখন আপনি ধরেন অনেকে আছে যে আওয়ামী লীগ বইলা করবে, এখনই অলরেডি বিভিন্ন হলে আমরা শুনতেছি যে বিভিন্ন ছেলেপেলে ছাত্রলীগ বইলা ওরা বের করে দিতেছে, যেটা আসলে জাস্টিফাইড না অনেক ক্ষেত্রে। কোনো ক্ষেত্রে হয়তো ঠিক আছে, কোনো ক্ষেত্রে ঠিক নাই, এরকম আমরা অনেক ধরনের মেসেজ পাচ্ছি, তথ্য পাচ্ছি। তো আপনি তো তখনও এরকম করবেন, আপনি আওয়ামী লীগ বইলা একে এক্সক্লুড করবেন, ওকে এক্সক্লুড করবেন, এবং তখন হবে কি তার একটা মজলুম চেহারা দাঁড়ায় যাবে। সে যদি আন্ডারগ্রাউন্ড থাকে, নিষিদ্ধ যদি থাকে, তার একটা মজলুম, সে তখন কিন্তু আবার এক ধরনের পলিটিক্স। সো আপনি এখানে যেটা করতে, আপনি তাদের বিচার করেন এবং আপনি তাদের শাস্তি হিসাবে নিবন্ধন বাতিল করেন। 2-3টা সংসদ ইলেকশনে যে অ্যাজ এ পার্টি যেহেতু তাদের বিচার চলতেছে, আপনি তাদের নিবন্ধন বাতিল করেন, 2টা ইলেকশনে তাদেরকে ইভেনচুয়ালি অংশগ্রহণ করতে দিয়েন না। বাট যদি নিষিদ্ধ করা হয়, এটা আমার মনে হয় যে বাংলা, এটা হিস্ট্রি বলে, মানে আমি হিস্ট্রি যতটুকু পড়ছি, হিস্ট্রি থেকে জানি যে 2টা জিনিস। এক হচ্ছে যে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট, ফ্যাসিবাদের পতনের ইনিশিয়াল পরপর তাদেরকে এক ধরনের, তাদের উপর বন্ডেজ দেওয়া হয়, তাদের উপর এক ধরনের ব্যান আরোপ করা হয়। এটা আমরা জানি হিস্ট্রি থেকে আমরা এটাও জানি যে এই ব্যান যদি দীর্ঘায়িত হয় এবং একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়, তাইলে সেটা আরেক ধরনের পলিটিক্স সেখান থেকে ইমার্জ করে, সেটাও আমরা জানি। সো এই জায়গাটায়ও খুব ট্যাকটিক্যালি যে যাতে বাংলাদেশের, আমরা কিন্তু শাহবাগের পরে কিন্তু বাংলাদেশের যে সামাজিক সংহতি, যেটার কারণে আমরা অনেক বেশি রাগান্বিত, যে আগে বাংলাদেশে ছিল কি আপনি জামাতে ইসলাম করেন, আমি মানে আওয়ামী লীগ করি, আমার চাচা বিএনপি করে, সবাই সুখে শান্তিতে মিলা আসি, এক ধরনের পলিটিক্যাল ডায়ালগ, সামাজিক এক ধরনের যোগাযোগ, এটা সবার মধ্যে আছে। শাহবাগের পরে যেটা হয়েছে যে ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে, আমরা আর ওই সামাজিক ডায়ালগের মধ্যে একত্র হইতে পারতেছি না, সামাজিক কোনো ধরনের ওই মেলামেশাগুলি নষ্ট হয়ে গেছে। এখন সেইটারই যদি কন্টিনিউশন চলে তাইলে কিন্তু আমরা সমাজ গড়তে পারবো না। হয়তো একটা রাষ্ট্র কাঠামো থাকবে, কিন্তু সমাজ গড়া যেই ব্যাপারটা, একটা কালচারাল পরিসর, ইন্টেলেকচুয়াল পরিসর, একটা শেয়ার্ড গোলের দিকে, জাতি হিসাবে আপনি আগাইতে হলে তো আপনার শেয়ার্ড গোলের দিকে যাইতে হবে, আপনার দীর্ঘদিন যাবৎ চলা দ্বন্দ্বগুলোর এক ধরনের সমাধানে আসতে হবে। সেটা কিন্তু আমরা তখন আর পারবো না, সামাজিক যোগাযোগগুলা খুব লুজ হয়ে যাবে, তখন কিন্তু আমরা ওই যেই লাউ সেই কদুর মধ্যেই পড়ে থাকতে হবে। সো সেই জায়গার থেকে ওই ভিশনটাকে মাথায় রেখে নানান ধরনের আপনি যেই পদক্ষেপই নেন, ওই ভিশনটাকে, যেমন ধরেন সিলেটে কালকে আমি দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমন্বয়করাই ওরা বলতেছে যে ওইখানকার বিভিন্ন জনের পদত্যাগ চায় ওরা, কাউন্সিলর, কমিশনার। তো আমাকে ওদের একজন বলল যে ভাই, কাউন্সিলর কমিশনারদের অনেকে তো আমাদের আন্দোলনে হেল্প করছে, এবং হুইচ ইজ ট্রু, অনেক জায়গায় আপনার অনেক প্রশাসনিক সরকারি যারা ওইখানে ছিল হেল্প করছে। এখন এটা কে হেল্প করছে, কে হেল্প করে নাই, সেটা তো এখন একেবারে জাস্টিফাইও করা যাচ্ছে না যে হ্যাঁ গণহারে সবার আমি পদত্যাগ চাচ্ছি। তো এটাও এক ধরনের, আসলে আমি বলবো যে এটা উচিত হবে না। আমরা যদি বিপ্লবের পিছনের দিকে যদি তাকাই তাহলে আমাদের এটা জাস্টিফাইড, কিন্তু আমরা যদি সামনের দিকে তাকাই তাহলে এটা একটা নতুন পরিস্থিতি তৈরি করবে। সুতরাং খুব ট্যাকটিক্যালি, খুব ওয়েল রিসার্চড ওয়েতে কে আসলে ফ্যাসিস্ট, কে ফ্যাসিস্ট না, কে দালাল না, এগুলো খুব ওয়েল রিসার্চড ওয়েতে আগাইতে হবে। সো এই জায়গাগুলিতে আমরা বেসিক্যালি সংস্কারের যে ঘটনা আলোচনা করতেছি, বেসিক্যালি বিচার, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি, বেসরকারি না সরকারি এবং আইন শৃঙ্খলা যেই রক্ষাকারী বাহিনীগুলি আছে, এটার এক ধরনের পুনর্গঠন এবং নতুন পলিটিক্যাল, সামাজিক, কালচারাল পরিসর, নতুন যেটা হবে একটা শেয়ার্ড গোল। আমাদের আগের যেই বাইনারিগুলি সেগুলি উতরায় শেয়ার্ড গোলের ভিত্তিতে নতুন যেই পরিসর, সেই দিকে আগানো আমাদের কানেক্ট করতে হবে। কারণ অলরেডি মানে যে কোনো বিপ্লবের পরে আসলে প্রতি বিপ্লব তো শত্রুরা করে না, প্রতি বিপ্লবীদের। আপনি দেখেন 71-এর পরে 71-এর 5 বছরের মধ্যে কতগুলো সেক্টর কমান্ডার মারা গেছে, এটা আপনি দেখেন। সো প্রত্যেকটা সেটাই ঘটে আর কি। তো বিপ্লব স্যাবোটাজ বাইরের লোকজন করে না, ভিতরের লোকজনের মাধ্যমে, ভিতরের লোকজনের ঐক্যে ফাটল ধরার ফলেই সেই ঘটনাগুলি ঘটে। সো সেই ঘটনাগুলি যাতে না ঘটে তার জন্য কী করা দরকার, সেটাও এই নেতৃত্ব যারা আছে, গভর্নমেন্ট যারা আছে, তাদেরকেও ভাবতে হবে। এবং আমার পার্সোনালি আমি যেটা মনে করি যে এই গভর্নমেন্ট
সংস্কার অন্যান্য ইস্যে তার যেই টাইম লাগে সে অবশ্যই নিবে, কিন্তু ইলেকশন কারণ আমরা কিন্তু এখানে বেসিক গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, এটাও ট্রু। আমরা এখানে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন, আমার বয়স এখন 28 বছর, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। সো আমার তো ওই ইটা তো আমার আছে, আমার ওই বাসনা তো আছে যে আমি কাউকে একজনকে ভোট দিব, এবং এই বাসনা আমার মনে হয় যে সবার আছে। এই নতুন প্রজন্ম যারা আন্দোলন করছে এরা ভোট দিতে চায়, এখন পর্যন্ত ভোট দিতে পারে না। এই যে গভর্নমেন্ট হয়েছে, এই গভর্নমেন্ট কি আমি কি কাউকে পাঠাইছি? আমি তো পাঠাইনি। তারা হয়েছে যে কোনো একটা প্রক্রিয়ায় তারা হয়েছে, ওকে ফাইন, বাট আমি তো পাঠাইনি, যে কারণে আমি বলতেও পারতেছি না। জেনারেল সাখাওয়াত এক ধরনের বক্তব্য দিয়েছে, আমি তো বলতে পারতেছি না। আমি যদি বলি আমি মনে করবো এটা ভুল হবে। যেমন হাসনাত বলছে যে আমরা মন্ত্রী বানাইছি, আমরা আবার নামাবো, আমি মনে করি এই কথাটা ভুল। আমরা মন্ত্রী বানাইনি তো তারা একটা যে কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে যে হয়েছে। সো ইলেকশন সব কিছু, ইলেকশন এখানে একটা বড় চাওয়া আমাদের। ইলেকশন কমিশনটাকে একদমই দুর্বৃত্তমুক্ত, দুর্নীতি দমন কমিশনকে একদমই দুর্নীতি এবং দলীয়করণ মুক্ত করা খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলি, বিশেষ করে যেমন ইসি, এটাকে দুর্বৃত্তমুক্ত করা খুবই জরুরি, কারণ আপনি নাহলে ফ্রি ফেয়ার ইলেকশন তো দিতে পারবেন না। মূল ব্যাপার হইতে হবে যে যেই পার্টির ক্ষমতায় আসুক, এখন যেরকম আমি বাংলাদেশে বসে আছি এবং আমি আমার কথাটা বলতে পারতেছি, আমি এখানে টিএসসিতে বসে ছাত্রলীগের বিরুদ্ধে বলতে পারতেছি, এইরকম একটা পরিবেশ আমাদের দরকার, যে আমরা যাতে সরকারের জবাবদিহিতা যাতে আমরা চাইতে পারি। যেই গভর্নমেন্টই আসুক, দরকার হলে গভর্নমেন্টের প্রতিনিধিরা প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন তারা লোকজনের সাথে বসবেন, মানে তাদের সাথে আলোচনা করবেন, সেই রকম সিস্টেমে রাখা যেতে পারে, যাতে জবাবদিহিতা থাকে। দেশের মানুষ যাতে তেলের দাম বাড়লে, গ্যাসের দাম বাড়লে রাস্তায় দাঁড়ায় সেই কথাটা বলতে পারে, যাতে সন্ত্রাসী দিয়ে পিটায় উঠায়া দেওয়া না হয়। সেই জায়গাগুলো বেসিক্যালি আমরা এনশিওর করতে চাই, নিশ্চিত করতে চাই। গঠনতন্ত্র পুনর্গঠনের ব্যাপারটা নিয়ে আলোচনা অলরেডি চলতেছে। আপনার নতুন যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, প্রথমত তো হয়েছে যে হাইকোর্ট বলছে যে এই গভর্নমেন্ট কনস্টিটিউশনাল, এবং সৈয়দ রেফাত উনি ছাত্র নেতাদেরকে বলছেন যে গণপরিষদ এই গভর্নমেন্টের আওতায় কনস্টিটিউশন মাইনেই গণপরিষদ আহ্বান করা যাইতে পারে, উনি এটা বলছেন। এখন কিভাবে পারে সেটা ওনার সাথে হয়তো ছাত্রনেতারা আলোচনা করবেন, এক ধরনের পথ বের করবেন। এখনও পর্যন্ত যেটা আমার মনে হয় যে ছাত্র নেতাদেরও এই ক্ষেত্রে সদিচ্ছা আছে, তারাও চায় পুনর্গঠন হোক, এবং যেহেতু প্রধান বিচারপতি এই ধরনের একটা কথা বলছেন, আক্তার হোসেন উনিও একটা সাক্ষাৎকারে সেদিন গণপরিষদের কথা বলছেন। সো গণপরিষদের আলোচনাটা যেহেতু আসছে, তো তার মানে যদি সেটা কনস্টিটিউশন হয়, তার মানে আমরা এক ধরনের আশা দেখতেছি যে ওকে ফাইন, যদি গণপরিষদ আহ্বান করা যায় সেটা। এখন সেখানে প্রশ্ন আছে যে ইলেকশন তো আপনি দিবেন না, সো আপনি হয়তো কীভাবে করবেন? আপনি ওখানে যেটা বলা হচ্ছে যে আমরা সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, তো স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে যদি হয় সেটা এক ধরনের সিলেক্টেড এক ধরনের গণপরিষদ হবে, সিলেকশনের ভিত্তিতে এক ধরনের গণপরিষদ। প্রধান বিচারপতি যেহেতু বলছেন যে কনস্টিটিউশন মাইনে গণপরিষদ আহ্বান করা যাইতে পারে, আমরা বলবো ওকে ফাইন করেন। পরে এটা কিভাবে হইতেছে সেটা আমরা পরে দেখব। বাট আপনি যদি এই সংবিধান যদি আপনি পুনর্গঠন একটা মাত্রায় পুনর্গঠন করতে না পারেন, আমি পুনর্গঠন শব্দটা বলতেছি, যেমন ফরহাদ ভাইয়ের আইডিয়াটা আরও একটু কোট আনকোট বিপ্লবী আইডিয়া, যে কি বলে এটাকে, যে সংবিধান এটার থাকারই দরকার নেই। এটা তো না থাকলেও সংবিধান আছে, কারণ পিপল যখন অভ্যুত্থান করছে তখন অলরেডি পিপল উইল এক্সিস্ট, সো পিপল উইল এক্সিস্ট, সংবিধান এক্সিস্ট, সেটা রিটেন ফর্মে থাকাটা জরুরি না। বাট আমরা ওই জায়গা থেকে আবার কেউ ধরনের সফট এক ধরনের সংস্কারের কথা বলে, ওই জায়গা থেকে আমরা পুনর্গঠনের কথা বলতেছি, বেসিক রিফর্ম। আপনি বেসিক রিফর্মটা যখন করতে পারবেন তখন কিন্তু আপনি ভিতরের ক্লজ বা অন্যান্য যেগুলি আছে সেগুলি এক ধরনের, কিন্তু বেসিক রিফর্মটা আপনার হইতে হবে। নির্বাচন এখানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আমাদের দেখেন, বাংলাদেশের বড় পলিটিক্যাল গ্যাঞ্জাম এবং আজকের এই ফ্যাসিবাদ পুরাটাই কিন্তু হয়েছে পলিটিক্যাল প্রক্রিয়া হস্তান্তর কিভাবে হবে, এই প্রক্রিয়াটার কোনো একটা সুনির্দিষ্ট রূপরেখা না থাকার কারণে। সেটাও আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আমরা কি তত্ত্বাবধায়ক সরকার আবার আনবো, নাকি আমরা কিভাবে করব? দলীয় সরকারের আন্ডারে নির্বাচনের, এটা তো তিক্ত অভিজ্ঞতা আমাদের। এই দলীয় সরকারের আন্ডারে নির্বাচন থেকেই কিন্তু এই ফ্যাসিবাদের উৎপত্তি, যদি আমরা মোটা দাগে বলি। সো সেখানে আমরা কি বন্দোবস্ত করব, মানে পাওয়ার হস্তান্তরটা কিভাবে হবে? সো এরকম অনেকগুলি বিষয় আছে যেগুলি সংবিধান পুনর্গঠন আপনি না করলে এই জিনিসগুলিতে আপনি কোনো সলিউশনে পৌঁছতে পারবেন। এখন যদি ওনারা সংবিধান সংস্কার না করেন বা সংবিধান পুনর্গঠন যদি না হয়, তাহলে কিন্তু সংবিধানে এমন প্রভিশন ক্লজ আছে যেটা দিয়ে আবার ফ্যাসিবাদ ফেরত আসার সম্ভাবনা থাইকা যায়, এবং আপনি সেই ক্ষেত্রে মৌলিক সংস্কার যেগুলি সেগুলোও অনেক ক্ষেত্রে কিন্তু বাধা থেকে যায়। সুতরাং আমরা এখানে আমার মনে হয় যে সংবিধান সংস্কারের বা পুনর্গঠনের একটা ওয়ে এই সরকারের খুঁজে বের করা দরকার, এবং আমি এখনও বলবো যে সেটা পুনর্গঠন করা দরকার অবশ্যই। যেই একটা রাজনৈতিক পলিটি গড়ে উঠছে, সেই পলিটিটাকে তো আপনার কোনো না কোনো ফর্মে প্রিজার্ভ করতে হবেই। এখন সেটা আপনি গভর্নমেন্ট ফর্মে পারবেন না,
কারণ গভর্নমেন্ট তো আর ছাত্র জনতা আর গভর্নমেন্টে যাবে না সবাই। সো ধরেন যে আবার একটা পদ্ধতি আছে যে আপনার ভোট বা ইলেকশনের কথা আমরা বলতেছি, সেটা একটা ব্যাপার। বাট এই যে একটা রাজনৈতিক প্রেশার গ্রুপ, এত বড় কনসাস গ্রুপ এবং পুরা বাংলাদেশে যে গড়ে উঠছে, একটা গণ অভ্যুত্থান তো একটা দেশের মানুষের চৈতন্যকে আঘাত করে, তারা জায়গায় ওঠে। এই যে জায়গা উঠছে তারা, এই জাগরণটাকে ধরে রাখার জন্য একটা ফর্মে প্রিজার্ভ করার জন্য অনেকগুলো আপনি ইনিশিয়েটিভ নিতে হবে আপনার। যেমন ধরেন যে ছাত্র কাউন্সিলের আলোচনা অনেকে বলতেছেন, অনেকে করতেছেন, ছাত্র কাউন্সিলের কথা বলতেছেন, অনেকে এক ধরনের গার্ডিয়ান কাউন্সিলের কথা বলতেছেন, অনেকে এই জেলা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান এগুলোকে কেন্দ্র করে এক ধরনের ইয়ের কথা বলতেছেন। এই যে এখন এটা কি হবে সেটা হয়তো আমরা আলোচনার মাধ্যমে আমরা ঠিক করতে পারি, বাট ইট শুড বি প্রিজার্ভ। আপনার এটাকে প্রিজার্ভ করতে হবে কোনো না কোনো ফর্মে, এবং সেটার যদি একটা ফর্মেটিভ না থাকে, একটা স্ট্রাকচার না থাকে, তাহলে সেটা আবার হবে না। মানে আপনি যদি থাকে, এটা যদি লুজলি এক ধরনের থাকে, তাহলে কিন্তু ওটা প্রিজার্ভ হবে না, ওটা কিন্তু আস্তে আস্তে আবার লুজ হয়ে পড়বে কানেকশনটা। মানুষ স্ট্রাকচার ভয় পায়, কারণ যখনই একটা স্ট্রাকচার হয় তখনই সে আর স্ট্রাকচারের বাইরে বের হতে পারে না, তখন ওই স্ট্রাকচার তাকে চাপ দিয়ে ধরে। আমরা আমাদের দেহকে এই কারণেই ঘৃণা করি, কারণ এই দেহের এক ধরনের লিমিটেশনস আছে, এই দেহ একটা স্ট্রাকচার। সো ওই স্ট্রাকচার যাতে রিপ্রেসিভ কোনো স্ট্রাকচার না হয়, যে স্ট্রাকচার আপনাকে রিপ্রেস করবে, যে স্ট্রাকচারের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না, সেই ধরনের কোনো স্ট্রাকচার না। আমরা কিন্তু এক ধরনের ওই রিপ্রেশন মুক্ত, রিপ্রেসিভ যাতে না হয় এই ধরনের একটা স্ট্রাকচার সেটা হতে হবে। সেটা কী হবে, সেটার জন্য আমাদের প্রচুর ব্রেন স্টর্মিং দরকার। আমাদের এখানে যারা ইন্টেলেকচুয়াল আছেন, যারা আন্দোলনকারী আছেন, আরও যারা ছাত্রনেতা লিডার, বিভিন্ন মডেল আমাদের ফলো করতে হবে, আমাদের বিভিন্ন মডেল দেখতে হবে তলায়, যে আসলে কোন মডেলটা আমাদের এখানে ওয়ার্কেবল হতে পারে। আমাদের এখান থেকে উঠে আসা যে অর্গানিক কোনো মডেল থাকতে পারে কিনা, হইতে পারে কিনা, সেটা নিয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সো ইট শুড বি প্রিজার্ভড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, বাট ওই জিনিসগুলো মাথায় রাইখা আমাদের এই কাজগুলি করতে হবে। অ্যাকচুয়ালি আমি বলবো, মানে এটা আমার পার্সোনাল ক্রিটিক, যে এই যে গভর্নমেন্ট হয়েছে, এই গভর্নমেন্ট কি গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে? যদি করে তাহলে ব্রিগেডিয়ার সাখাওয়াত সেখানে কীভাবে? দ্যাটস মাই ফার্স্ট কোশ্চেন। কারণ ব্রিগেডিয়ার সাখাওয়াত তো চিহ্নিত মানুষ, উনি তো 111-এর গভর্নমেন্টের লোক, উনি সেখানে কেন? সুপ্রদীপ চাকমাকে দেখেন, এখানে খুব ইম্পর্টেন্ট, সুপ্রদীপ চাকমাকে তার কমিউনিটি পছন্দ করে না। মানে আপনি অন্য বাদ দেন, আপনি বাঙালি বাদ দেন, সুপ্রদীপ চাকমাকে তার কমিউনিটি পছন্দ করে না। আপনি যখন সুপ্রদীপ চাকমাকে গভর্নমেন্টে নিলেন, তখন কিন্তু আপনি অলরেডি এই পাহাড়ি কমিউনিটি তাদেরকে কিন্তু আপনার বিরুদ্ধে খেপায়া তুললেন, কারণ আপনি তাদের একদমই অপছন্দের একটা লোককে গভর্নমেন্টে নিয়েছেন। সুতরাং কী প্রক্রিয়ায় এই গভর্নমেন্ট ফর্ম হয়েছে? আমি যদি এখানে বিপ্লবী সরকার বিপ্লবী প্রক্রিয়ায় ফর্ম হতো, তখন আমি বলতে পারতাম যে ওকে ফাইন, এটা একটা ছাত্র জনতার গভর্নমেন্ট হয়েছে। কিন্তু এই গভর্নমেন্ট তো আমি অ্যাকচুয়ালি বানাই নাই, ছাত্ররা প্রপোজিশন দিছে, ওকে ফাইন, বাট ছাত্রদের প্রপোজিশন তো পুরোপুরি ফলো করা হয় নাই, সেটা তো বাস্তবতা। এখানে তো স্টেক হোল্ডার, এই গভর্নমেন্টের স্টেক হোল্ডার তো অনেক। আমি বলবো, আমি এটা লিখছিও, যে এই গভর্নমেন্টের স্টেক হোল্ডার তো একা ছাত্ররা না, অন্যান্য সুশীল সমাজ, অনেক ধরনের স্টেক আছে, আর্মি, রাষ্ট্রপতির পক্ষ থেকেও নাম গেছে, আর্মির পক্ষ থেকে নাম গেছে, এগুলো তো আমরা। সো ধরেন এখানে তো স্টেক হোল্ডার অনেকে, স্টেক হোল্ডার তো শুধু ছাত্র জনতা না। ডক্টর ইউনূসের নিজের প্যানেল প্রস্তাব ছিল, সেখান থেকে লোক আসছে। এখন ছাত্র জনতার গভর্নমেন্ট কিভাবে হবে, বিপ্লবী গভর্নমেন্ট কিভাবে হয়? বিপ্লবী গভর্নমেন্ট কিন্তু বিপ্লবের ভিতর দিয়ে হয়। আপনি মুজিবনগর গভর্নমেন্টকে যদি আমরা একটা মডেল ধরি, এটা যদিও আইডিয়াল মডেল না, স্টিল যদি একটা মডেল ধরি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে হইতেছে। বাট অ্যাটলিস্ট এক ধরনের তো থাকা দরকার, এক ধরনের একটা অ্যাকসেপ্টেন্স। এখন জনতা অ্যাকসেপ্ট করতেছে, কারণ জনতা এখন এদেরকেই রিপ্রেজেন্টেটিভ ভাবতেছে এবং এদের সামনে নিয়েই আগাইতে চাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে এই গভর্নমেন্ট, এই নেতৃত্ব জন আকাঙ্ক্ষার ভিতর দিয়েই উঠে আসছে কিনা, সেখানে তো আমার মনে হয় যে একটা গ্যাপ থাকি। এটা হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে যদিও জনগণই তাদেরকে বানাইছে, স্টিল দেখেন যে প্রধান বিচারপতি, আমরা একদিকে বলতেছি বিচার বিভাগ স্বাধীন করব, আবার আমরা বলতেছি যে হাইকোর্টের চত্বরে গিয়ে আমরা স্লোগান দিয়ে একজনকে বিচারপতি বানিয়ে দিচ্ছি। তাহলে এটা নিয়ে কি প্রশ্ন উঠতে পারে না? ডেফিনেটলি প্রশ্ন উঠতে পারে। আমি বলতেছি যে আমি দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান সংস্কার করব, আবার আমি নাম ধরে সেখানে লোক বসাইতেছি। কিন্তু আপনি বিপ্লবের অংশ বলতেছেন, কিন্তু এই ঘটনা বিপ্লব অ্যাকচুয়ালি ঘটছে কিনা আমার জায়গা থেকে তো আমি বলতেছি বিপ্লবই হয় নাই। মানে এটা তো বিপ্লব হয় নাই, কারণ গভর্নমেন্টই বিপ্লবী প্রক্রিয়ায় ফর্ম হয় নাই, এই গভর্নমেন্ট ভিন্ন প্রক্রিয়ায় ফর্ম হয়েছে। এটা হচ্ছে আমার বক্তব্য। প্রসেস ওয়াইজ যদি হয় তাহলে আমার সমস্যা নাই, বাট আমি বলতেছি এটা ভবিষ্যতের জন্য ব্যাড এক্সাম্পল সেট করবে পরবর্তী যারা আসবে। কারণ আমরা যেহেতু এখানে তো বিপ্লব হয় নাই, ফার্স্ট ব্যাপার। আমরা বিপ্লব বলতেছি, অনেক কিছু বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা সরকার বিপ্লবী সরকার না। সুতরাং ওই যে আমরা বিপ্লব বইলা যেই কাজগুলো ঘটাইতেছি, এই কাজগুলোর অনেক জায়গায় অন্যায়ও ঘটতেছে। যে আমি
ঘেরাও দিয়া বের করে আমার একটা লোককে বসাই দিতেছি, বলতেছি যে এভাবেই বিপ্লবের পরে এভাবেই উৎখাত করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমি বিপ্লবের পরে ওইভাবে উৎখাত করতেছি নাকি আমি আমার এজেন্ডা বাস্তবায়ন করতেছি, আমি আবার এক ধরনের দলীয়করণের সৃষ্টি করতেছি, সেইটার জায়গায় তো স্বচ্ছতা থাকা দরকার। আসলে বিপ্লব ঘটনার ঘটতেছে কিনা সেই অ্যাসিউরেন্স আমার মনে হইতেছে পাবলিক এখনো পাইতেছে না, যে অ্যাকচুয়ালি এখানে বিপ্লবই ঘটতেছে নাকি অন্য কিছু ঘটতেছে। সেই অ্যাসিউরেন্স যদি পাবলিক পায় তাইলে তো কোনো সমস্যা নেই, বাট সেই অ্যাসিউরেন্স আছে কিনা ওইটা হচ্ছে প্রশ্নের জায়গাটা।